গালিভারের ভ্রমণ কথা, জোনাথন সুইফট, তুহিন কুমার মুখোপাধ্যায় অনুদিত। পাঠ করছি প্রথম পর্ব, লিলিপুট রাজ্যে গালিভার, দ্বিতীয় পরিচ্ছদ। দ্বিতীয় পরিচ্ছদে বন্দি লেখককে দেখার জন্য অমাত্যবর্গসহ লিলিপুট সম্রাটের আগমন, সম্রাটের চেহারা ও স্বভাবের বর্ণনা, লেখককে স্থানীয় ভাষা শেখানোর জন্য বিদ্বান ব্যক্তিদের নিয়োগদান, নম্র ব্যবহারের সুবাদে রাজানুগ্রহ লাভ, লেখকের পকেট তল্লাশি এবং তার তরবারি ও বন্দুক বাজেয়াপ্ত। উঠে দাঁড়িয়ে আমি চারদিকে তাকালাম। কথা মানতেই হবে যে এত মনোরঞ্জক দৃশ্যাবলী জীবনে দেখিনি। সমস্ত দেশ জুড়ে যেন বাগান আর বাগান, মাঝে মাঝে 40 বর্গফুট আয়তনের বেড়া দিয়ে ঘেরা ক্ষেত, যেগুলো দেখে মনে হয় এক একটা ফুলের কেয়ারি। ক্ষেতগুলো গিয়ে মিশেছে পোয়া একরখানেক বিস্তৃত বনভূমির গোড়ায়। আমার যতদূর মনে হলো সবচেয়ে বড় গাছপালা 7 ফুটের মতো লম্বা হবে। বাঁ দিকের শহরটা দেখে মনে হচ্ছিল যেন রঙ্গমঞ্চের পটভূমিকায় আঁকা নগর। কয়েক ঘন্টা যাবৎ প্রাকৃতিক প্রয়োজনের তাগিদে আমি বেশ কষ্ট পাচ্ছিলাম। সে আর এমন আশ্চর্য কি, প্রায় 2 দিন যাবৎ মলত্যাগ করার সুযোগ হয়নি। বড়ই সমস্যায় পড়েছিলাম। একদিকে লোকলজ্জার ভয়, অন্যদিকে প্রয়োজনের তাগিদ। অনেক ভেবে যে সমাধানটা সর্বোত্তম বলে মনে হলো, আমি সেটাই গ্রহণ করলাম। হামাগুড়ি দিয়ে আমার বাসগৃহের ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। তারপর শিকল বাঁধা অবস্থায় যতটুকু অগ্রসর হওয়া যায় ততটুকুই এগিয়ে গিয়ে দেহের অস্বস্তিকর বোঝা খালাস করলাম। এমন নোংরা কাজ জীবনে একবারই করেছিলাম। আশা করি সদাশয় পাঠক নিরপেক্ষ ও বিচক্ষণভাবে আমার দুরবস্থার কথা ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। তবে এরপর থেকে আমি ভোরে উঠেই মুক্ত আকাশের নিচে শিকল বাঁধা পায়ে যতদূর যাওয়া যায় ওই কাজটা সেরে ফেলতাম এবং লোকজন আসার পূর্বেই 2টো ঠেলাগাড়িতে করে ওই দুর্গন্ধযুক্ত বস্তু দূরে ফেলে দেওয়ার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা হতো। কেবল এই কাজের জন্যই 2 জন ভৃত্য নিযুক্ত করা হয়েছিল। এহেন একটা ব্যাপারের এমন বিশদ বিবরণ আমি কখনোই দিতাম না যদি না মনে করতাম যে সর্বসমক্ষে আমার পরিচ্ছন্নতা বোধের একটা প্রমাণ দেওয়া দরকার। কারণ আমার কানে এসেছে নিন্দুকেরা নাকি এ প্রসঙ্গ এবং আমার অন্যান্য ব্যক্তিগত বিষয় নিয়েও নানা প্রশ্ন তুলেছে। যা হোক, প্রথম দিনের ওই অ্যাডভেঞ্চারের শেষে আমি ঘরের বাইরে মুক্ত বাতাসে বেরিয়ে এলাম। সম্রাট ইতোমধ্যেই মিনার থেকে নেমে অশ্বপৃষ্ঠে আমার দিকে অগ্রসর হয়েছিলেন। তবে আরেকটু হলেই এজন্য তাকে চরম খেসারত দিতে হতো। সম্রাটের ঘোড়াটা যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত হলেও আমার মতো কাউকে তো সে কখনো দেখেনি। তাই তার কাছে মনে হয়েছিল একটা পর্বত যেন তার দিকে এগিয়ে আসছে। ফলে সে ভয়ে পিছনের 2 পায়ে ভর করে দাঁড়িয়ে পড়েছিল। তবে ভৃত্যরা ছুটে এসে ঘোড়াটাকে লাগাম টেনে শান্ত না করা পর্যন্ত সম্রাট খুব দক্ষতার সাথেই নিজ আসনে বসে রইলেন। মহারাজ ঘোড়া থেকে নেমে সপ্রশংস দৃষ্টিতে আমায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, কিন্তু সমস্তক্ষণ আমার শিকলের সীমার বাইরে রইলেন। বাবুর্চি আর ভাণ্ডারীরা প্রস্তুত হয়েই ছিল। সম্রাটের আদেশে আমাকে খাদ্য ও পানীয় পরিবেশন করা শুরু হলো। ওগুলো তারা কতকগুলো ঠেলাগাড়িতে বোঝাই করে আমার নাগালের মধ্যে পৌঁছে দিল। 20টা গাড়িতে ছিল মাংস আর বাকি 10টায় ছিল সুরা। আমিও দেখতে দেখতে সব কিছু সাবার করলাম। প্রতি 2 বা 3 গ্রাসে একটা করে মাংসের গাড়ি খালি করলাম। প্রতি গাড়িতে সুর বোঝাই 10টা করে মৃৎপাত্র ছিল। এক চুমুকে আমি ওই সুরাপান করলাম। সম্রাজ্ঞী, রাজকুমার আর রাজকুমারীগণ আরও অনেক ভদ্রমহিলা পরিবৃত হয়ে অল্প দূরে চেয়ারে বসেছিলেন। সম্রাটের ঘোড়াটা হঠাৎ অমন অঘটন ঘটানোয় ওরা উঠে সম্রাটের কাছে চলে গেলেন। এবার আমি সম্রাটের চেহারার একটু বর্ণনা দিচ্ছি। মহারাজ তার যে কোনো সভাসদের চেয়ে অন্তত 1 নখ পরিমাণ লম্বা। সেই জন্য তাকে দেখা মাত্র মনে শ্রদ্ধা ও ভয়ের সঞ্চার হয়। সম্রাট বলিষ্ঠ ও পুরুষোচিত দেহের অধিকারী। তার অঙ্গপ্রত্যঙ্গগুলো সুগঠিত, ফর্সা
অথচ জলপাইয়ের মতো সবুজাভ দেহবর্ণ, অস্ট্রিয়ানদের মতো ঠোঁট, ধনুকের মতো বাঁকানো নাক, চলন বলনে রাজসিক অথচ কমনীয় ভাব রয়েছে। যৌবনের সেরা সময়টা তিনি পিছনে ফেলে এসেছেন। তখন তার বয়স 28 বছর 9 মাস। গত 7 বছর ধরে তিনি সুখে স্বাচ্ছন্দ্যে রাজত্ব করছেন, যুদ্ধ বিগ্রহে বিজয়ী হয়েছেন প্রায় সর্বদাই। মহারাজকে ভালোভাবে এক নজর দেখার জন্য আমি পাশ ফিরে শুলাম। এবারে আমার মুখ তার মুখের সমান্তরালে পড়ল। আগেই বলেছি তিনি 3 গজ দূরে দাঁড়িয়েছিলেন। আমার বর্ণনায় ভুল হবার সম্ভাবনা নেই, কারণ পরবর্তীকালে অনেকবার তাকে আমার হাতের তালুতে চড়িয়েছিলাম। মহারাজের পোশাক পরিচ্ছদ বেশ সাদাসিধে, প্রাচ্য আর পাশ্চাত্যের মাঝামাঝি ঢঙের। তবে তার মাথার হালকা শিরস্ত্রাণটা ছিল স্বর্ণনির্মিত আর মণিমুক্তা খচিত। চূড়ায় ছিল একটা সুদৃশ্য পালক। পাছে বাঁধন ছেড়ে মুক্ত হয়ে যায় এবং আত্মরক্ষার প্রয়োজন হয়, এই আশঙ্কায় মহারাজ খাপ খোলা তলোয়ার হাতে দাঁড়িয়েছিলেন। অস্ত্র ছিল 3 ইঞ্চি লম্বা। ওটার হাতল আর খাপ সোনার তৈরি, উপরে হিরে বসানো। তার কণ্ঠস্বর তীক্ষ্ণ অথচ স্পষ্ট এবং সাবলীল, তাই দণ্ডায়মান অবস্থায়ও তার কথা স্পষ্টই শুনতে পাচ্ছিলাম। উপস্থিত ভদ্রমহিলা ও সভাসদবৃন্দ সবাই জাঁকালো পোশাক পরেছিলেন। যেখানে ওরা দাঁড়িয়েছিলেন সে জায়গাটাকে দেখে মনে হচ্ছিল যেন মাটিতে সোনা ও রূপার সুতা দিয়ে নকশা তোলা একটা সায়া বিছিয়ে দেওয়া হয়েছে। মহামান্য সম্রাট বারবার আমার সাথে কথা বলছিলেন এবং আমিও প্রত্যুত্তর দিচ্ছিলাম, কিন্তু আসলে কেউ কারো কথা এক বর্ণও বুঝিনি। সেখানে কয়েকজন ধর্মযাজক এবং উকিলও উপস্থিত ছিলেন। ওদের হাবভাব দেখে আমি এই অনুমান করেছিলাম মহারাজ তাদের আদেশ করলেন আমার সাথে কথা বলার জন্য। আমিও একে একে যে ভাষা সম্বন্ধে যতটুকু জ্ঞান ছিল সব জাহির করলাম। জার্মান, ডাচ, ল্যাটিন, ফরাসি, স্প্যানিশ, ইতালীয়, মাইলিঙ্গা ফ্রাঙ্কা নামক জগাখিচুড়ি ভাষাও কিন্তু কোনোটাই ওরা বুঝতে পারল না। ঘণ্টা 2 পরে রাজন্যবর্গ চলে গেলেন। সম্ভবত উচ্ছৃঙ্খল জনতার উৎপাত থেকে রক্ষার জন্যই আমাকে কড়া পাহারায় রাখা হলো। ওরা আমার কাছাকাছি আসার জন্য অসহিষ্ণু হয়ে উঠেছিল। আমি ঘরের দোরগোড়ায় বসে থাকার সময় কয়েকজন আমার দিকে তীর নিক্ষেপের স্পর্ধা পর্যন্ত দেখায়। একটা তীর তো অল্পের জন্য আমার বাঁ চোখে লাগেনি। প্রহরীদের কর্নেলের আদেশে পালের গোদাদের মধ্য থেকে 6 জনকে পাকড়াও করা হলো। কর্নেল সাহেব হয়তো ভেবেছিলেন আমার হাতে তুলে দিলেই ওদের উপযুক্ত শাস্তি হবে। তার আদেশে কয়েকজন সেপাই বন্দীদের বল্লমের কুঁদো দিয়ে গুঁতোতে গুঁতোতে আমার নাগালের মাঝে নিয়ে এলো। আমি ওদের সব কয়টাকে হাতের মুঠোয় পুরলাম। তারপর 5টাকে কোটের পকেটে ভরলাম। বাকি পুচকেটাকে মুখের কাছে নিয়ে এমন একটা ভঙ্গি করলাম যেন ওকে জ্যান্তই গিলে খাবো। যখন আমার পেন্সিল কাটা ছুরিটা বের করলাম, কর্নেল সাহেব ও তার অধীনস্থ কর্মকর্তা পর্যন্ত মুষড়ে পড়লেন। ওদিকে পুচকেটা ভীষণ আর্তনাদ করতে লাগলো। অবশ্য অচিরেই সবাইকে আমি আশ্বস্ত করতে পারলাম। কোমল দৃষ্টিতে বন্দির দিকে তাকিয়ে ছুরি দিয়ে ওর বাঁধনগুলো কেটে দিলাম। আস্তে করে মাটিতে নামিয়ে দিতেই সে দৌড়ে পালালো। একই প্রক্রিয়ায় বাকিগুলোও পকেট থেকে বের করে একে একে মুক্ত করে দিলাম। দেখি আমার বদান্যতায় ওদের সেপাই জনতা সকলেই কৃতার্থ হয়েছে। খবরটা রাজসভায় পৌঁছায় এবং এতে পরে আমার যথেষ্ট সুবিধা হয়। রাতের দিকে কষ্টে সৃষ্টে ঘরের মধ্যে ঢুকে মাটিতে শুয়ে ঘুমিয়েছিলাম। দিন 15 এভাবেই কাটাই। ইতোমধ্যে সম্রাট আমার জন্য তোশক তৈরির আদেশ জারি করেন। গাড়ি বোঝাই করে ওদের মাপের 600 তোশক আনা হলো। সেগুলোকে আমার ঘরে ঢুকিয়ে কাজ শুরু করা হলো। 150টা তোশক সেলাই করে আমার বিছানার মাপ ছোক ঠিক করা হলো এবং পরে ওই বিছানাকে 4 স্তর পুরু করা হলো। তা সত্ত্বেও শুয়ে খুব আরাম পাইনি, কারণ ঘরের মসৃণ পাথরের মেঝেটা ছিল বেজায় শক্ত।
একই পদ্ধতিতে হিসেবপত্র করে তারা পর্যায়ক্রমে আমার চাদর, কম্বল ইত্যাদি সব কিছুই বানিয়ে দিল। আমার মতো এক অভাগা যে দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করে আসছে, তার জন্য এসব ব্যবস্থা মোটের উপর মন্দ নয়। ক্রমশ আমার আগমন বার্তা রাজ্যময় ছড়িয়ে পড়ল। ফলে প্রতিদিন বিপুল সংখ্যক লোক আমাকে দেখার জন্য ভিড় জমাতে লাগল। তাদের মাঝে ধনী, দরিদ্র, অলস এবং কৌতূহলী সব ধরনের লোকই ছিল। গ্রামগুলো ক্রমশ খালি হতে লাগল। যদি মহামান্য সম্রাট এ বিষয়ে বেশ কয়েকটা জরুরি আদেশ জারি না করতেন, তবে কৃষিকাজ এবং গেরস্থালির কাজের বিপুল ক্ষতি হয়ে যেত। মহারাজ নির্দেশ দিলেন যে যারা এর মাঝে আমাকে দেখেছে তাদের অবশ্যই বাড়ি ফিরে যেতে হবে এবং কেউ রাজদরবার থেকে অনুমতিপত্র না নিয়ে আমার বাড়ির 50 গজের ভেতর ঢুকতে পারবে না। স্বরাষ্ট্র সচিবেরা অনুমতিপত্র ইস্যুর সুযোগে বেশ 2 পয়সা কামিয়ে নিলেন। ইতোমধ্যে সম্রাট আমাকে নিয়ে কি করা যায় সে বিষয়ে সভাসদদের সাথে ঘন ঘন বৈঠকে বসছিলেন। পরে আমার এক গুণী বন্ধু, যিনি অন্য যে কোনো লোকের মতোই গোপনীয়তা রক্ষা করে চলতে অভ্যস্ত, জানিয়েছিলেন যে আমাকে নিয়ে মন্ত্রিসভা খানিকটা বেসামাল অবস্থায় পড়েছে। ওরা ভয় পাচ্ছিলেন কখন আমি শিকল ভেঙে বেরিয়ে পড়ি। উপরন্তু আমাকে নিয়মিত খাওয়ানোটা দারুণ ব্যয়সাধ্য। এর কুফলস্বরূপ দেশে দুর্ভিক্ষ পর্যন্ত দেখা দিতে পারে। তারা আমাকে অনাহারে রেখে অথবা আমার মুখ ও হাতে বিষাক্ত তীর নিক্ষেপ করে আমাকে খতম করে দেওয়ার চিন্তাও করেছিলেন। কিন্তু তারা কথাও ভেবেছিলেন যে আমার লাশ পচে গিয়ে রাজধানীতে মড়ক ছড়িয়ে পড়বে এবং এ মড়ক দেশব্যাপী ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এহেন গুরুত্বপূর্ণ আলোচনা চলাকালীন কয়েকজন সেনানায়ক মন্ত্রণাকক্ষের দ্বারে গিয়ে হাজির হয়। তাদের 2 জনকে ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হয়। ওরা তখন 6 অপরাধীর প্রতি আমার সদয় ব্যবহারের বিবরণ দেয়, যা উপরে উল্লেখ করা হয়েছে। সব শুনে আমার সম্বন্ধে সম্রাট ও মন্ত্রিসভার সদস্যদের মনে একটা ভালো ধারণা সৃষ্টি হয়। ফলে তৎক্ষণাৎ আমার অনুকূলে এক রাজকীয় ফরমান জারি হয়ে গেল। নির্দেশ দেয়া হলো যে রাজধানীর 900 গজ সীমানার ভেতরে যত গ্রাম আছে তারা যেন আমার গ্রাসাচ্ছাদনের জন্য প্রতিদিন সকালে 6টা ষাঁড়, 40টা ভেড়া ও অন্যান্য খাবার দাবার পাঠিয়ে দেয়। একই সাথে আনুপাতিক হারে রুটি, মদ আর অন্যান্য পানীয় সরবরাহ করতে হবে। সম্রাট এসব জিনিসের ন্যায্য দাম দেবার দায়িত্ব রাষ্ট্রীয় কোষাগারের ওপর অর্পণ করলেন। দেখলাম সম্রাট বিশেষ কোনো উপলক্ষ ছাড়া প্রজাদের উপর কর আরোপ করেন না। নিজের জমি জমার আয় থেকেই নিজের খরচ চালান। অবশ্য যুদ্ধ বিগ্রহে প্রজারা নিজেদের খরচে যোগ দিতে বাধ্য থাকে। আমার ঘর গেরস্থালির কাজ দেখাশোনার জন্য 600 ক্ষুদে মানুষকে নিয়ে একটা প্রতিষ্ঠানই গড়ে উঠল। তাদের ভরণ পোষণের জন্য পারিশ্রমিক প্রদানের ব্যবস্থা করা হলো। তাদের থাকার সুবিধার্থে আমার বাড়ির দরজার দুপাশে বেশ সুন্দরভাবে তাঁবু ফেলা হলো। সে দেশের ফ্যাশন অনুযায়ী আমার জন্য এক প্রস্থ কাপড় তৈরি করে দিতে 300 দর্জিকে হুকুম দেওয়া হলো। আমাকে স্থানীয় ভাষা শেখানোর জন্য দরবারের সেরা পণ্ডিতদের ভিতর থেকে 6 জনকে নিযুক্ত করা হলো। আর এক হুকুমে বলা হলো, তখন থেকে সম্রাট, অভিজাত ব্যক্তিবর্গ আর রক্ষী দলের ঘোড়াগুলোকে আমার উপস্থিতিতে কুচকাওয়াজ করাতে হবে, যাতে আমাকে দেখে দেখে তারা অভ্যস্ত হয়ে যায়। সম্রাটের সমস্ত আদেশই অক্ষরে অক্ষরে প্রতিপালন করা হয়। এদিকে 3 সপ্তাহের মাঝেই ওদের ভাষা আমি বেশ রপ্ত করে ফেলি। ভাষা শেখার সময়কালে মহারাজ প্রায়ই আমার সাথে দেখা করে আমাকে কৃতার্থ করতেন এবং ভাষা শিক্ষার কাজে সানন্দে আমার শিক্ষকদের সহায়তা করতেন। ইতোমধ্যেই আমরা 2 জন একটু একটু কথোপকথন শুরু করেছিলাম। যে শব্দগুলো আমি শিখেছিলাম সেগুলো ব্যবহার করে প্রথমেই মহারাজের কাছে মুক্তি ভিক্ষা চাইলাম। হাঁটু গেড়ে বসে প্রতিদিনই তার কাছে মিনতি করতাম। যতটা বুঝলাম উত্তরে তিনি বলতেন যে এজন্য সময়ের প্রয়োজন।
উপদেষ্টা পরিষদের পরামর্শ ছাড়া এ ব্যাপারে তিনি কিছু বিবেচনা করবেন না। তবে সর্বাগ্রে আমাকে অবশ্যই লুমোস কেলমিন পেসো ডেসমার লন এম্পোসো অর্থাৎ রাজা ও রাজ্যের সাথে মৈত্রীর শপথ করতে হবে। যা হোক না কেন, তিনি আমার প্রতি সম্ভাব্য সব রকম অনুগ্রহ দেখানোর প্রতিশ্রুতি দিলেন। ধৈর্যশীলভাবে বিচক্ষণের মতো আচরণ করে তাঁর এবং তার দেশবাসীর মনে ভালো ধারণা সৃষ্টির ব্যাপারেও উপদেশ দিলেন। মহারাজ আরও জানালেন, যদি তার আদেশ অনুসারে আইনগত অধিকারপ্রাপ্ত কর্মকর্তারা আমার দেহ তল্লাশি করেন তাহলে আমি যেন কিছু মনে না করি, কারণ সম্ভবত আমার কাছে কিছু অস্ত্রশস্ত্র রয়েছে, আর সেগুলো যদি আমার বিশাল বপুর সাথে মানানসই মাপের হয় তাহলে ওগুলো নিশ্চিতভাবেই সাংঘাতিক বিপজ্জনক বলে প্রমাণিত হবে। মহামান্য সম্রাটকে কথা ও ইঙ্গিতে জানালাম যে তাকে সন্তুষ্ট করার জন্য তার সম্মুখেই আমি পকেটগুলো উল্টো দেখাতে এমনকি নগ্ন হতেও প্রস্তুত আছি। উত্তরে তিনি বললেন, রাষ্ট্রীয় আইন অনুযায়ী 2 জন কর্মকর্তা আমাকে তল্লাশি করবেন, তবে আমার উদারতা ও বিচার বিবেচনা সম্বন্ধে তার এতই উঁচু ধারণা যে কর্মকর্তা 2 জনকে তিনি আমার হাতেই ছেড়ে দিচ্ছেন। তারা আমার কাছ থেকে যা কিছুই নিয়ে যাক না কেন, দেশ ত্যাগ করার সময় আমাকে তা ফিরিয়ে দেওয়া হবে অথবা আমি যে দাম চাই তাই দিয়ে দেওয়া হবে। আমি অফিসার 2 জনকে আমার হাতে তুলে নিলাম। প্রথমে তাদেরকে আমার কোটের পকেটে ঢুকালাম, এরপর একে একে সব পকেটেই নামিয়ে দিলাম। শুধু ঘড়ি পকেট 2টো ও একটা চোরা পকেট বাদ দিলাম, কারণ ওগুলো দেখাতে আমার আপত্তি ছিল। ওইগুলোর মধ্যে ছোটোখাটো অথচ দরকারি এমন কিছু জিনিস রেখেছিলাম যেগুলো অন্য কারো কাজে আসবে না। ঘড়ি পকেট 2টোর একটাতে আমার রূপোর ঘড়ি, অন্যটাতে একটা থলের মধ্যে কিছু সোনাদানা ছিল। ভদ্রলোক 2 জন কাগজ কলম কালি সব সঙ্গেই এনেছিল। তারা যা যা দেখেছিল সব কিছুর পুঙ্খানুপুঙ্খ তালিকা তৈরির কাজ করল। কাজ শেষ হলে তারা তাদের নিচে নামিয়ে দিতে অনুরোধ করল, কারণ তালিকাটা সম্রাটের কাছে জমা দিতে হবে। পরে তাদের তালিকাটা আমি ইংরেজিতে অনুবাদ করে নিয়েছিলাম, সেটার একটা অবিকল অনুলিপি নিচে দিচ্ছি। সূচনা: বিশাল দেহী মানব পর্বত, কুইনবাস ফ্লেস্ট্রিন এই শব্দগুলোর অনুবাদ। কে উত্তম রূপে তল্লাশির পর তাহার ডান পকেটে আমরা কেবল প্রকাণ্ড একখণ্ড মোটা কাপড় পাইয়াছি। উহা এতই বড় যে মহামান্য সম্রাটের দরবার কক্ষে গালিচা রূপে ব্যবহার করা যাইতে পারে। বাম পকেটে একটি বৃহৎ রূপার সিন্দুক দেখিতে পাইলাম। উহার ঢাকনাও রূপার তৈরি। আমরা 2 জন মিলিয়াও ওই ঢাকনা উত্তোলন করিতে পারি নাই। আমাদের ইচ্ছানুযায়ী উহা খুলিয়া দেওয়া হয় এবং আমাদের একজন সিন্দুকের মধ্যে প্রবেশ করিতেই তাহার পা এক ধরনের ধূলিকণায় ডুবিয়া গেল। কিছু ধূলিকণা বাতাসে উড়িয়া আমাদের নাসারন্ধ্রে প্রবেশ করিবা মাত্রই আমরা 2 জনে বেশ কয়েকবার হাঁচি দেই। ফতুয়ার দক্ষিণ পকেটে একটি বৃহদাকার সাদা পাতলা পদার্থের বান্ডিল দেখিতে পাইলাম। ওগুলি প্রায় 3 মানুষ সমান লম্বা এবং ভাঁজে ভাঁজে সাজানো। ওগুলি শক্ত তার দিয়ে বাঁধা ছিল। ওগুলোর গায়ে কালো কালো দাগ রহিয়াছে। বিনীতভাবে জানাইতেছি যে ওইগুলো কোনো প্রকার লেখা বলিয়াই মনে হয়। এক একটি অক্ষর আমাদের হাতের তালুর আধখানার সমান। বাম পকেটে একটি যন্ত্র চোখে পড়িল। ইহার পৃষ্ঠদেশে 20টি লম্বা লম্বা স্তম্ভ সংযুক্ত আছে, যেমনটি মহামান্য সম্রাটের দরবার কক্ষের বেষ্টনীতে দেখা যায়। আমাদের ধারণা ইহার সাহায্যে মানব পর্বত চুল আঁচড়াইয়া থাকে। আমরা তাহাকে সর্বদা প্রশ্ন করিয়া ব্যতিব্যস্ত করি নাই, কারণ তাহাকে আমাদের সব কথা বুঝাইয়া দেওয়া বড়ই দুরূহ কাজ। তাহার মধ্যাবরণীর দক্ষিণ পার্শ্বস্থ বৃহদাকার পকেটটিতে এইভাবে আমি ব্র্যান্ডফুলো শব্দটি অনুবাদ করেছি, যার দ্বারা ওরা আমার পাতলুনকে বুঝিয়েছে। এক মানুষ সমান লম্বা একটি ফাঁপা লোহার স্তম্ভ দেখিলাম। স্তম্ভটি একটি শক্ত কাষ্ঠখণ্ডের সহিত বাঁধা রহিয়াছে।
কাষ্ঠখণ্ডটি স্তম্ভ অপেক্ষা আকারে বৃহৎ। স্তম্ভের এক ধার হইতে বিচিত্র আকারে কর্তিত কয়েকটি বৃহৎ লৌহখণ্ড উদ্গত হইয়াছে। ইহা কি কাজে লাগে তাহা আমরা বুঝিতে পারি নাই। বাম পকেটে একই ধরনের আরেকটি যন্ত্র রহিয়াছে। দক্ষিণ ধারের ক্ষুদ্রতর পকেটটিতে কতকগুলো শ্বেত ও লোহিত বর্ণের বিভিন্ন আকৃতির চ্যাপ্টা পদার্থ পাওয়া গিয়াছে। সম্ভবত ওগুলো রৌপ্যখণ্ড হইয়া থাকিবে। অতি প্রকাণ্ড এবং ভারী হওয়ায় আমরা কেহই সহজে সেইগুলিকে উত্তোলন করিতে পারি নাই। বাম পকেটে ছিল 2টি অমসৃণ কৃষ্ণবর্ণের স্তম্ভ। তাহার পকেটের তলদেশ হইতে স্তম্ভদ্বয়ের চূড়ায় উঠিতে আমাদের সমস্যা হয় নাই। উহাদের একখানি সম্পূর্ণ আবৃত, কোথাও কোনো জোড়াতালির চিহ্ন নাই। অপরটির উপরের মাথায় একটি শুভ্র গোলাকার পদার্থ দৃশ্যমান, যাহা আকারে আমাদের মস্তকের দ্বিগুণ। স্তম্ভদ্বয়ের উভয়টির ভিতরে একটি করিয়া বৃহৎ ইস্পাত খণ্ড সংযুক্ত রহিয়াছে। কে জানে ওইগুলো বিপজ্জনক যন্ত্র কিনা। সে কারণেই এগুলো আমাদের দেখাইতে তাহাকে বাধ্য করিয়াছে। ওই জিনিস দুইদিকে খাপ খুলিয়া বাহির করিয়া আনিল। সে আমাদের বলিল যে নিজ দেশে থাকাকালীন ওইগুলোর একটি দিয়া সে ক্ষৌরকর্ম করিত এবং অপরটি দ্বারা মাংস কাটিত। মধ্যাবরণের উপরের দিকে আরও 2টি পকেট ছিল। মানব পর্বতের উদরের চাপে উহা একেবারে সাঁটিয়া ছিল। সে জানাইল যে ওগুলিকে ঘড়ি পকেট বলা হয়। আমরা ওগুলির ভেতরে প্রবেশ করতে সক্ষম হই নাই। দক্ষিণ ঘড়ি পকেটের বাহিরের দিকে একটি বিশাল রূপার চেন ঝুলানো ছিল। ইহার শেষ প্রান্তে একটি অদ্ভুত ধরনের ইঞ্জিন রহিয়াছে। উহা আমাদের বাহির করিয়া দেখাইবার নির্দেশ দিলাম। ইঞ্জিনটি অনেকটা ভূগোলকের মতো। তাহার একদিকে রূপার, অপরদিকে কোনো একটি স্বচ্ছ পদার্থের তৈরি। সেখানে আমরা বৃত্তাকারে আঁকা কতগুলো অদ্ভুত চিহ্ন দেখিতে পাইলাম। চিহ্নগুলি স্পর্শ করিতে গেলাম, কিন্তু আমাদের অঙ্গুলিসমূহ ওই স্বচ্ছ পদার্থে বাধাপ্রাপ্ত হইল। মানব পর্বত ইঞ্জিনটি আমাদের কানের নিকটে তুলিয়া ধরিল। ইহার ভিতরে জল কলের ন্যায় অবিরাম শব্দ হইতেছিল। আমাদের ধারণা ইহা কোনো অজানা জীব হইতে পারে, অথবা তারাই আরাধ্য দেবতা। শেষের অনুমানটিকে সঠিক বলিয়া বিবেচনা করি, যদি আমরা তাহার কথা সঠিক বুঝিয়া থাকি, কারণ সে যথেষ্ট অশুদ্ধ ভাষায় মনের ভাব প্রকাশ করিয়া থাকে। কারণ সে বলিয়াছে সে ইহার সহিত পরামর্শ না করিয়া সাধারণত কোনো কাজ করে না। সে ইহাকে দৈববাণী হিসাবে আখ্যায়িত করিল। সে আরও জানাইল জীবনের প্রতি কর্মকাণ্ডে ইহাই তাহাকে সময় নির্দেশ করিয়া দেয়। বাম দিকের ঘড়ি পকেট হইতে সে জেলেদের জালের ন্যায় বৃহৎ একটি বস্তু বাহির করিয়া দিল। উহাকে টাকার থলির ন্যায় খোলা ও বন্ধ করা যায় এবং মানব পর্বত উহাকে সেই কাজেই লাগাইয়াছিল। উহার ভেতর কয়েকখণ্ড ভারী হরিদ্রাবর্ণের ধাতব পদার্থ রহিয়াছে, সেগুলি যদি যথার্থই স্বর্ণের হয়, তাহা হইলে মূল্য হইবে বিস্তর। আপনার আদেশক্রমে এই প্রকারে যথেষ্ট পরিশ্রম করিয়া মানব পর্বতের সকল পকেট তল্লাশির পর লক্ষ্য করিলাম তাহার কটিদেশে একটি বন্ধনী রহিয়াছে। কোনো অতিকায় জন্তুর চর্ম দ্বারা ইহা তৈরি করা হইয়াছে। কোমর বন্ধের বাম দিক হইতে একটি অসি ঝুলিয়া আছে। উহা প্রায় 5 ব্যক্তির সমান দীর্ঘ। ডান পার্শ্বে একটি ব্যাগ আটকানো আছে, যাহা 2টি প্রকোষ্ঠে বিভক্ত। একটি প্রকোষ্ঠে মহারাজার 3 জন প্রজার স্থান সংকুলান হইতে পারে। একটি প্রকোষ্ঠে ভারী ধাতব পদার্থের তৈরি কতকগুলি গোলক রহিয়াছে। ওগুলো আকারে আমাদের মাথার ন্যায় হইবে। তুলিতে হইলে বেশ শক্তির প্রয়োজন। অপর প্রকোষ্ঠটিতে স্তূপীকৃত এক প্রকার কালো শস্যদানা রহিয়াছে। ওগুলির ওজন খুব একটা বেশি নয়, কারণ আমাদের হাতের মুঠোয় গোটা 50 দানা আঁটিয়া যায়। মানব পর্বতের দেহে যাহা কিছু আবিষ্কৃত হইয়াছে, ইহাই তাহার সঠিক তালিকা।
আমরা দায়িত্ব পালন করাকালীন সে যথেষ্ট সৌজন্য প্রদর্শন করিয়াছে এবং মহারাজের আদেশের প্রতি যথেষ্ট শ্রদ্ধা প্রকাশ করিয়াছে। মহামান্য সম্রাটের মঙ্গলময় রাজত্বকালের 89তম চন্দ্রমাসের চতুর্থ দিবসে এই রিপোর্ট দস্তখত ও সিলমোহর করা হইল। ক্লেফ্রেল্ক, মার্শি ফ্রেল্ক। এই তালিকাটি সম্রাটকে পড়ে শোনানো হলো। সব শুনে তিনি কয়েকটা জিনিস জমা দিতে নির্দেশ দিলেন। প্রথমেই চাইলেন আমার তরবারিটি, খাপসহ সেটি বের করে দিলাম। এদিকে তিনি বাছাই করা 3000 সৈন্যকে আদেশ দিলেন কিছুটা দূর থেকে আমায় ঘিরে ফেলার জন্য। তারা তীর ধনুক উঁচিয়ে প্রস্তুত হয়ে রইল। আমি কিন্তু এসব লক্ষ্যই করিনি, কারণ আমি মহামান্য সম্রাটের দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়েছিলাম। সম্রাটের ইচ্ছায় আমি তরবারিটা খাপ থেকে বের করলাম। যদিও সমুদ্রের জলে ভেজায় এটার কিছু অংশে মরচে ধরেছিল, তবু ওটার বেশ চকচকেই দেখাচ্ছিল। অস্ত্রটা হাতে নিয়ে এদিক সেদিক ঘোরাতেই সূর্যের আলো তার উপরে পড়ল। ওটা ঝলসে উঠে সৈন্যদের চোখ ধাঁধিয়ে দিল। ফলে ভয়ে বিস্ময়ে ওরা চিৎকার দিয়ে উঠল। সম্রাট বাস্তবিকই মহানুভব। আমি যতটা ভেবেছিলাম ঠিক ততটা ভয় তিনি পাননি। আমাকে বললেন তলোয়ারটি খাপে ভরে আস্তে আস্তে মাটিতে রাখতে। আমার পায়ে বাঁধা শেকল থেকে প্রায় 6 ফুট দূরে ওটাকে নামিয়ে রাখলাম। তারপর তিনি চাইলেন ফাঁপা লৌহস্তম্ভগুলোর একটি, অর্থাৎ আমার পিস্তলদ্বয়ের একটি। সম্রাটের ইচ্ছায় আমার পক্ষে যতটুকু সম্ভব পিস্তলের ব্যবহার বিধি ততটুকুই বর্ণনা করলাম। তারপর পিস্তলে কিছু বারুদ ভরলাম। ভাগ্যিস ব্যাগটার মুখ ছিল কোষে বাঁধা, ফলে সমুদ্রের জলে বারুদ ভেজেনি। এ ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এই আশঙ্কাই বিচক্ষণ নাবিকেরা সাবধানতা অবলম্বন করে। সম্রাটকে সতর্ক করে বললাম তিনি যেন ভয় না পান। তারপর আকাশের দিকে তাক করে পিস্তল ছুড়লাম। তলোয়ার দেখে ওরা যতটা না অবাক হয়েছিল, এবার তার চেয়েও তাজ্জব হয়ে গেল। শত শত লোক ধপাধপ মাটিতে পড়ে গেল। মনে হচ্ছিল তারা বুঝি মরেই গেছে। মহারাজ অবশ্য শক্তভাবেই দাঁড়িয়েছিলেন, তবু তারও ধাতস্থ হতে বেশ কিছুটা সময় লাগলো। যে পদ্ধতিতে তলোয়ার জমা দিয়েছিলাম ঠিক সেই পদ্ধতিতেই পিস্তল দুটো, বারুদ আর বুলেটগুলো মাটিতে নামিয়ে রাখলাম। সানুনয় মহারাজকে বললাম যে আগুন থেকে যেন ব্যাগটা দূরে রাখা হয়, নইলে আগুনের সামান্য স্পর্শে এটা বিস্ফোরিত হয়ে রাজপ্রাসাদকে বাতাসে মিলিয়ে দিতে পারে। আমার ঘড়িটা একই পদ্ধতিতে নামিয়ে রাখলাম। মহারাজ সেটা দেখার জন্য খুবই উৎসুক ছিলেন। রক্ষী বাহিনীর সবচেয়ে দীর্ঘদেহী দুজনকে হুকুম দিলেন একটা দণ্ডের মধ্যে ঘড়িটাকে ঝুলিয়ে কাঁধে করে নিয়ে আসতে, ঠিক যেমন করে ইংল্যান্ডের গাড়োয়ানরা মদের পিপে নিয়ে যায়। ঘড়ির ক্রমাগত টিকটিক শব্দে মহারাজ বিস্মিত হলেন। মিনিটের কাঁটার নড়াচড়া দেখেও তিনি অবাক হলেন। বলে রাখা ভালো যে মিনিটের কাঁটার স্থান পরিবর্তনের ব্যাখ্যাটা তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন, কারণ খুদে মানুষদের দৃষ্টিশক্তি আমাদের চেয়ে অনেক তীক্ষ্ণ। সম্রাট ঘড়ি সম্বন্ধে উপস্থিত জ্ঞানী ব্যক্তিদের মতামত জানতে চাইলেন। বলা বাহুল্য, তারা নানা রকমের উদ্ভট ও সুদূর পরাহত মন্তব্য করতে লাগলেন। অবশ্য তাদের সব কথা আমি ভালো বুঝতে পারিনি। তারপর আমি আমার রূপোর এবং তামার মুদ্রগুলো, 9টা বড় ও কিছু ছোট সোনার টুকরো সমেত থলেটা, আমার ছুরি ও খুর, চিরুনি, রূপোর নস্যদানি, রুমাল আর দিনলিপির খাতা ইত্যাদি সব কিছুই এতে একে একে বের করে দিলাম। মহারাজের আদেশক্রমে আমার তরবারি, পিস্তল দুটি এবং গোলা বারুদের থলে গাড়িতে করে তার ভাণ্ডারে নিয়ে যাওয়া হলো। তবে বাকি সব কিছুই আমাকে ফিরিয়ে দেওয়া হলো। আগেই বলেছি, তল্লাশির সময় আমার চোরা পকেট রাজকর্মচারীদের দৃষ্টি এড়িয়ে যায়। ওই পকেটে ছিল আমার চশমা জোড়া। আমার দৃষ্টিশক্তি দুর্বল হওয়ায় ওটা মাঝে মাঝে ব্যবহার করে থাকি।
একটা পকেটে দূরবীন এবং অন্যান্য ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসপত্র রেখেছিলাম। ওগুলো সম্রাটের কোনো কাজে লাগার কথা নয়, তাই আমি সেগুলো জনসমক্ষে বের করিনি। তাছাড়া আশঙ্কা করেছিলাম যে ওই জিনিসগুলো হাত ছাড়া করলে শেষটায় হয়তো নষ্ট হবে কিংবা হারিয়ে যাবে।